আসসালামু আলাইকুম। ওয়াহিদ রায়হান কি ছেলে? হ্যালো। নো মিস মে। আসসালামু আলাইকুম, আমি জোহা। সালাম। আচ্ছা, হ্যাঁ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো মিস, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কি গত ক্লাস করছিলা? নো মিস। নতুন না? কানিজ আসো। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? মিস ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কি পরীক্ষা শেষ হয়েছে নাকি এখনো চলতেছে? নো মিস, শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, ঠিক আছে। বই তো পাইছো মনে হয় না? ইয়েস মিস। হ্যাঁ, কি বলতে চাচ্ছ কানিজ? হোম সায়েন্স রেজাল্ট। তোমাদের পরীক্ষা কি 25 তারিখ নাকি 25 তারিখ হয়েছিল পরীক্ষা? ইয়েস মিস, 25 তারিখ শেষ হয়েছিল। ও আচ্ছা, এখানে ওগুলো কমপ্লিট, ওগুলা তো তোমার সফটওয়্যারে সেভ থাকে তো ইয়েস মিস। তো এগুলা হয়ে যায়, মানে তোমার অটো আপডেট হয়ে যাবে রেজাল্ট। আচ্ছা, তোমরা আস্তে আস্তে জয়েন করো, দেখে আরো কে কে জয়েন হচ্ছে। কারেন্ট চলে গেছে না। তোমরা কি স্কুল ইংলিশটা। দেখছো? ইয়েস মিস। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করে দিই, কেমন? ওকে মিস। ওকে। আমি তোমাদের জন্য একটা সাইট রেডি করছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সাইটটা তোমার ল্যাপটপ হ্যাং হওয়ার কারণে সাইটটা সেভ হয়নি। আমরা তাহলে আজকে একটু বই থেকে দেখি, তোমাদের তো বই আছে তাই না? ইয়েস মিস। সবাই বইটা একটু সামনে নাও। আজকে হচ্ছে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে অধ্যায় 3-এর পার্ট 2 আর পার্ট 3। ওই যে শিক্ষানীতি আছে, পৃষ্ঠা নাম্বার 21। পৃষ্ঠা নাম্বার 21 পাইছো? ইয়েস মিস। ইয়েস মিস। আসো, join করো। আচ্ছা, দেখি তোমাদের সবাইকে একটু, সবাই দেখি ভিডিও অন করো তো আজকে। তোমাদেরকে আমি দেখি নাই এখন পর্যন্ত। তোমার নাম কি? ওয়াহিদ রায়হান। মিস আমার নাম জোহা। আচ্ছা, জোহা। হ্যাঁ, ঠিক আছে। আমরা গত ক্লাসে একটু পর্যন্ত ছিলাম, জমিন পর্যন্ত পড়েছিলাম। তোমাদের মধ্যে মনে হয় একজন বা দুইজন উপস্থিত ছিল, সবাই উপস্থিত ছিল না। আজকে হচ্ছে আমরা পড়বো কি, শিল্পনীতি নিয়ে। এখানে দেখো, শিল্পনীতি কাকে বলে। শিল্পনীতি হচ্ছে তোমার, এখানে একটা লাইন আছে, শিল্প সৃষ্টির জন্য যে নীতিগুলো অনুসরণ করার দরকার হয় সেগুলোই হচ্ছে শিল্প নীতি। পাইছো লাইনটা? শিল্প সৃষ্টির জন্য যে নীতিগুলো অনুসরণ
করার দরকার হয় সেগুলোই হচ্ছে শিল্পনীতি। এখানে একটা চেয়ার দেখা যাচ্ছে, আমরা যদি কোনো চেয়ারের কথা চিন্তা করি, যখন আমরা কোনো চেয়ারের কথা চিন্তা করব দেখা যাবে যে সেখানে চেয়ারের পায়ের উচ্চতা যদি তোমার 46 সেন্টিমিটার হয়, তবে হেলান দেওয়ার অংশ কতটুকু উঁচু হতে পারে, এমন করে হলে সেটা সুন্দর দেখাবে বা আরাম হবে। অথবা নকশার সাথে হাতলের নকশার সাথে পায়ের নকশার কোনো মিল আছে কিনা, এই জিনিসগুলা তোমার একটা সৌন্দর্য যেটা হচ্ছে তোমার ভারসাম্য রক্ষা বা ব্যালেন্স করা, এগুলো হচ্ছে তোমার সবকিছুই একটা শিল্পকে অনুসরণ করে। লক্ষ্য করলে দেখবা যে ওগুলাই হচ্ছে সবগুলো একটা শিল্প, মানে তোমার একটার সাথে আর একটা মিল হওয়াটা জিনিসটা, সেগুলো হচ্ছে একটা শিল্প সৃষ্টি। তাহলে চেয়ারটি তৈরি করতে যেসব বিষয় লক্ষ্য করার কথা ভাবা হয়েছে সেগুলো যে কোনো শিল্প সৃষ্টিতে প্রয়োজন। আমরা যে কোনো জিনিস যখন তৈরি করতে যাব, তোমার চেয়ার বলো অথবা ডাইনিং টেবিল অথবা হচ্ছে তোমার আলমারি, তখন দেখা যাবে যে এগুলো কি সবগুলো হচ্ছে শিল্প সৃষ্টির জন্য প্রয়োজন। এখানে শিল্পনীতিগুলো হলো কি কি, একটা বড় বোল্ড ইয়াতে আছে সমানুপাত, ভারসাম্য, মিল, ছন্দ, প্রাধান্য, এগুলো কি শিল্প সৃষ্টিগুলো এখানে কয়টি রয়েছে? 5টি। কয়টি? 5টি। হ্যাঁ, 5টি। সমানুপাত, ভারসাম্য, মিল, ছন্দ এবং কি প্রাধান্য। তাহলে সমানুপাতটা কি? আর সমানুপাতটা হচ্ছে তোমার সৃষ্টিকে আকর্ষণীয় ও মজবুত করার জন্য এই নীতি অনুসরণ করা হয়। একটি অংশের সাথে যখন আরেকটি অংশের আকার আকৃতি ও অনুপাতের সামঞ্জস্য থাকাই হচ্ছে সমানুপাত। তোমার এই যে চেয়ারটা দেখা যাচ্ছে এখানে পাশে একটা চিত্রের মধ্যে চেয়ার রয়েছে, সেখানে তোমার হ্যান্ডেল গুলা কিরকম দেখো, তারপর হচ্ছে নিচে আবার পায়ের অংশগুলা কিরকম দেখো। এই যে একটা অংশের সাথে আরেকটা অংশের যে একটা সামঞ্জস্য রয়েছে সেটাই হচ্ছে তোমার সমানুপাত, মানে একটা নির্দিষ্ট অনুপাতে হয়। একটা আবার তুমি ধরো একটা হাতল বড় হয়ে গেছে আবার আরেকটা হাতল ছোট হয়ে গেছে, এগুলা তো সুন্দর লাগবে না দেখতে, এটাই হচ্ছে তোমার সমানুপাত। তারপর হচ্ছে ভারসাম্য। স্কুলে যখন খেলার মাঠে আমরা যাই দেখা যায় যে তোমার পার্কে যখন আমরা কতগুলা ওই ঢেকির মতো কতগুলা চড়ার খেলনা রয়েছে না, দেখছো? দুইজন ত্রিপাশে বসে উঠানামা করে। ইয়েস মিস। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই ছোটবেলায় এগুলাতে চড়ছো। এই যে এগুলাকে ঢেকির মতো বলে, মানে যদি আমরা এটার একটা ভারসাম্য রক্ষা করে, যদি দুই পাশে ধরো একজন এক পাশে বসছে, সে কখনো একা একা চড়তে পারবে না, একজন হলে সে কখনো একজন একা একা চড়তে পারবে না। এখানে সবসময় কি লাগবে? দুইটা একই ওজনের দুইজন দুই পাশে লাগবে। যেমন ধরো হচ্ছে একদিকে যদি বেশি ভারী হয় অন্যদিকে হালকা ওজনের দুজন বসেও খেলাটা চালিয়ে নেওয়া যায়। মানে হচ্ছে ওজনটা দুই পাশে যদি সমান হয়, ধরো একজন এক পাশে অনেক মোটা একজন বসছে আর অপর পাশে বসছে দুইজন হালকা, তাহলে তখন ওজনটা সমান হয়ে একজন আরেকজনকে কি উঠানামা করাতে পারবে। এই যে মাঝখানে মাঝখানে একটা চিত্র দেখা যাচ্ছে, দুই পাশে একই ওজনের ভারসাম্য, আর মাঝখানে এটা একটা কি ভিত্তি, এটাই হচ্ছে তোমার ভারসাম্য ভিত্তি। এগুলা হচ্ছে কি তোমার শিল্পনীতি গুলার মধ্যে পড়ে। এরপরে রয়েছে কি মিল। 3 নাম্বার কি মিল। কোন ঘরে প্রবেশ করলে যখন দেয়াল থেকে শুরু করে আমরা দেখব, যখন আমরা কারো বাসায় গিয়ে কোনো ঘরকে যখন দেখব, তখন হচ্ছে তোমার দেয়ালকে দেখলে দেখবা যে অনেক কিছু আমাদের মানে চোখের মধ্যে সুন্দর লাগতেছে, ঘরটাকে দেখতে অনেক সুন্দর মনে হচ্ছে, সেটাকে বলা হচ্ছে কি মিল। দেখতে পাচ্ছ? ইয়েস মিস। এই যে আমরা কারো বাসায় ঢোকার সাথে সাথে এখানে আমাদের মেঝে পড়ে, আসবাবপত্র পড়ে, দেয়াল পড়ে, আবার অনেকেই তোমার দেয়ালের মধ্যে অনেক কিছু রঙিন রঙিন জিনিস ফুটিয়ে তুলে। এই যে আসবাবপত্র, দেওয়ালের কালার, তারপর হচ্ছে পর্দা, এগুলোর মধ্যে যে একটা সৌন্দর্য ফুটে ওঠে সেটা হচ্ছে তোমার মিল। অনেক সময় দেখা যায় যে আবার মানে কিছু অমিল দেখা যায়, যাদের মানে সৌন্দর্যটা ঠিক মতো ফুটিয়ে তুলতে পারে না, সেক্ষেত্রে অমিল দেখা যায়। একটার সাথে আরেকটার সাথে যে মিলটা, মানে একটার সাথে আরেকটা যে বৈশিষ্ট্যটা ফুটে ওঠে সেটাই হচ্ছে তোমার মিল। এরপরে রয়েছে কি ছন্দ। ছন্দ একটি আকর্ষণীয় গতিশীল অবস্থা।
ছন্দের নিচে একটা আন্ডারলাইন করো। প্রথমে যে লাইনটা রয়েছে এটা একটি আকর্ষণীয় গতিশীল অবস্থা, সেটা একটু লাইন করো, আন্ডারলাইন করো। ঠিক আছে? মিস করেছি। হ্যাঁ, কোনো শিল্প যখন আমরা কোনো কিছু দেখতে যাব, ধরো একটা তোমার ফুলের টব, অথবা হচ্ছে তোমার এই যেখানে তুমি টেবিলে পড়তেছো এখানে একটা ক্লথ দিলা, মানে একটা প্লাস্টিকের একটা ক্লথ দিলা, যখন আমরা কোনো কিছু দেখতে যাব সেটা যাতে দেখতে আমাদের চোখে কোনো ধরনের বাধাপ্রাপ্ত না হয় সেদিকে লক্ষ্য রাখা দরকার। পাশে একটা ছবি রয়েছে, এই ধরনের কিছু কিছু ডিজাইন কিন্তু দেখা যায় কোনো কিছু পুনরাবৃত্তি করার মাধ্যমে ছন্দে সৃষ্টি হয়। মানে একটা ধরো এই যে পাশে একটা ছবি রয়েছে সেটা একটু চেক চেক ছক ছক টাইপের না? হ্যাঁ, এগুলা মানে একটা হচ্ছে তোমার পুনরাবৃত্তি, বারবার একই জিনিসের পুনরাবৃত্তিকে কি বলা হয়? ছন্দ বলা হয়, যেটা একটা ছন্দ সৃষ্টি করেছে। এটা কি করে শিল্পকে প্রাণবন্ত এবং চলমান করতে হলে তোমার ছন্দের দরকার হয়। আমরা যখন কোনো শিল্পকে তোমার চলমান এবং প্রাণবন্ত করবে, আরো সৌন্দর্য সৃষ্টি করতে যাবে, তখন একটি ছন্দের দরকার হয়। এরপরে কি? প্রাধান্য। আমরা কিসের উপর কি প্রাধান্য দিব? ধরো তুমি একটা বাসার মধ্যে ফুল গাছ সাজালা, মানে প্লাস্টিকের টবের মধ্যে ফুল রাখলা, ওইখানে যদি আমরা ছোট ছোট ফুল রাখি, এর মধ্যে যদি একটি গাঢ় রঙের ফুল দিই, তখন একটা প্রাধান্য সৃষ্টি করে। তোমার গাঢ় রঙের ফুলটা একটি প্রাধান্য সৃষ্টি করে। তাহলে আমরা যখন কোনো কিছু তৈরি করতে যাব, তুমি ধরো কোনো একটা ডিজাইন বানাইতে যাচ্ছ, ধরো এখন ইউটিউবে অনেক কিছু হস্তশিল্পের অনেক ভিডিও থাকে, তোমরা নিজেরাও কিন্তু অনেক কিছু করো, ছোটখাটো অনেক কিছু করো। হয়তো আমরা ফুলের দানি বানাতে পারি, তারপর হচ্ছে তোমার কলমের দানি বানাতে পারি আমাদের টেবিলে রাখার জন্য। তখন হচ্ছে আমরা এই যে এগুলো হচ্ছে ছোট ছোট শিল্প, এগুলো আমরা ছোট থেকে কিছু কিছু তোমার শিখে থাকি। এই জিনিসগুলো তৈরি করার সময় কোনটাকে বেশি প্রাধান্য দিতে হবে, মানে কোনটা প্রাধান্য দিলে তোমার বেশি সুন্দর দেখাবে, এটাই হচ্ছে তোমার প্রাধান্য। এটাকে বলা হচ্ছে প্রাধান্য। যেমন হচ্ছে ঘরে ঢুকলে কোথাও যদি ফুল সাজানো থাকে সেটা কিন্তু আগে চোখে পড়ে, এবং এখানে ছোট ছোট ফুলের সাথে যদি একটা বড় ঘরে রঙের গাঢ় রঙের ফুল থাকে, সেটা আরো একটু সুন্দর বেশি লাগে। মানে তোমার কোনো কিছুকে আকর্ষণ করা, কোনো কিছু তোমার চোখে আকর্ষণ করাকে প্রাধান্য বলা হচ্ছে। তোমরা বুঝতেছো তো না? এরপরে আসছে প্রাধান্য পরে সৃজনশীল হচ্ছে চিন্তাধারা কলা কৌশলপূর্ণ প্রকাশ হলো শিল্প। এই লাইনটা একটু আন্ডারলাইন করো। সৃজনশীল চিন্তাধারা কলা কৌশলপূর্ণ প্রকাশ হলো শিল্প। আন্ডারলাইন করছো সবাই? ইয়েস মিস। হ্যাঁ। শিল্প আমাদেরকে কি দেয়? আনন্দ দেয় এবং আকর্ষণ করে। শিল্প সৃষ্টির দক্ষতা একটি বিরাট সম্পদ, যা আমাদের প্রত্যেকের মাঝে কি থাকে? সুপ্ত অবস্থায় থাকে। সঠিক উপায় না জানার কারণে আমরা অনেক সময় তা কাজে লাগাতে পারি না। তাহলে এখানে দেখা যাচ্ছে যে শিল্পটা আমাদেরকে আকর্ষণ করে, মানে আনন্দ দেয়, সেটাই হচ্ছে শিল্প। এটা আমাদের একটা সম্পদ। আমাদের সবার মাঝে কিন্তু কম বেশি এই জিনিসটা রয়েছে। আমরা কম বেশি চাইলে অনেকেই ফুল আঁকতে পারি, ফুল ডিজাইন করতে পারি, তারপর হচ্ছে কাগজে কলমে মানে কাগজ কেটে কেটে ফুল বানাতে পারি। এগুলা কিন্তু তোমরা পারো। দেখি কে কে পারো বলো তো আমাকে। করো তোমরা মিস কি? আমি পারি। হ্যাঁ, মিস আমি পারি। এগুলা করো তাই না বাসায়? অনেকে কিন্তু এগুলা ইয়েস প্র্যাকটিস। মিস। এগুলো হচ্ছে আমি করি। তোমাদের কি দরকার? তোমাদের ভিতরে একটা হচ্ছে তোমার সৃজনশীল একটা তোমার সৃজনশীল একটা মেধা, যেটা আমাদের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। আমরা আবার সঠিক উপায় না জানার কারণে অনেক সময় আমরা সেটা কাজে লাগাতে পারি না। তাহলে সঠিক উপায় জেনে আমাদের সৃজনশীল যে চিন্তাধারাগুলো রয়েছে সেগুলো যদি আমরা আরো কাজে লাগাতে পারি, তাহলে আমরা আরো অনেক সুন্দর এবং আনন্দদায়ক জিনিস করতে পারি।
তাহলে তোমরা চাইলে অনেক কিছু কিন্তু বানানো যায়, যেমন ধরো প্লাস্টিকের বোতল থেকে অনেক ধরনের সুন্দর সুন্দর শোপিস করা যায়। তারপর হচ্ছে বোর্ড দিয়ে, কার্ডবোর্ড দিয়ে অনেক সুন্দর সুন্দর শোপিস করা যায়। এগুলা কিন্তু অনেক ধরনের ভিডিও আমরা এখন দেখতে পারি। তো তোমাদের মধ্যে এটা হচ্ছে একটা সৃজনশীল জিনিস তোমাদের সুপ্ত অবস্থায় থাকে। যদি আমরা সেগুলো সম্পর্কে আরো একটু বেশি জানি বা সঠিক উপায় জানি কিভাবে করতে হবে, তখন কিন্তু আমরা আরো সুন্দর এবং আরো অনেক সৌন্দর্য, নতুন আকর্ষণীয় জিনিস কিন্তু আমরা তৈরি করতে পারি। তাহলে শিল্প সৃষ্টির উদ্দেশ্য কি? সার্থকতা লাভ করা। শিল্প সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে কি? সার্থকতা লাভ করে। এরপর হচ্ছে আভ্যন্তরীণ আসবাবপত্র সাজানো গোছানো। আমাদের বাসার সবাই কিন্তু আমরা কম বেশি বাসার মধ্যে আসবাবপত্র গুলা কিভাবে সাজানো যায় অথবা কোন জিনিস কোথায় রাখতে হয় সেটা কিন্তু আমরা জানি। যেমন ধরো, খাট কোথায় থাকবে? বেডরুমে থাকবে নাকি ড্রয়িং রুমে থাকবে বলো তো? বেডরুমে। হ্যাঁ, তাহলে এই যে আমাদের আসবাবপত্র সবার বাসায় খাট, আলমারি, টেবিল, চেয়ার, সোফা, আলনা, ড্রেসিং টেবিল ইত্যাদি থাকে। এগুলা কি গৃহের সৌন্দর্যকে, মানে আমরা যদি এগুলা যথাস্থানে সংস্থাপন করি, তখন সেটা গৃহ পরিবেশের আরাম ও সৌন্দর্য অনেকখানি নির্ভর করে কিসের উপর? এটার উপর, তাই না? আমরা যদি ধরো এই খাট বিছালাম তোমার হচ্ছে ড্রয়িং রুমে, আমরা ঢোকার সময় খাট বিছালাম, আবার বেডরুমে গিয়ে আমরা সোফা বিছালাম, তখন তো জিনিসটা সুন্দর লাগবে না। তাহলে যে রুমে যেটা বিছানা দরকার, তখন যদি আমরা সেটা সেই রুমে রাখি, সেটা কিন্তু আমাদের বাসাকে আরো আরামদায়ক এবং সৌন্দর্য তোমার বাড়িয়ে তুলবে। এক্ষেত্রে আমাদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। তোমার এখানে কিছু পয়েন্ট আকারে জিনিস হয়েছে, 7টি বিষয়, বুঝছো? এখানে 7টি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। কি কি দেখো? প্রয়োজনের চেয়ে বেশি আসবাবপত্র তোমার বাসায় রাখা সৌন্দর্যকে নষ্ট করে। আমরা যদি একটা রুমের মধ্যে প্রয়োজনের চাইতে কোনো বেশি আসবাবপত্র রাখি, তাহলে সেটা কি করবে? আমাদের ঘরের সৌন্দর্যকে নষ্ট করে। ধরো, এখানে আমরা যদি একটা ছোট্ট একটা রুমের মধ্যে যদি তোমার সবকিছু রাখলাম আঁটাআঁটি করে, তোমার সেটা হাঁটা চলার অসুবিধা সৃষ্টি করবো। ওইখানে তোমার খালি স্থান কম থাকবে, আবার তোমার ঘরের মধ্যে আলো প্রবেশে বাধা দিবে। এই যে প্রয়োজনের তুলনায় কোনো জিনিস বেশি রাখা তোমার কক্ষের সৌন্দর্যকে কি করে? নষ্ট করে। এই জন্য আসবাবপত্র ক্রয়ে বা সংস্থাপনের আগে প্রয়োজনের কথা বিবেচনা করা উচিত। এই জন্য কি করা উচিত? আমরা যখন কোনো আসবাবপত্র কিনতে যাব, সেগুলা সংস্থাপন করতে যাব, সেটা আমাদের প্রয়োজন আছে কিনা, আমাদের বাসার জন্য এটা আদৌ দরকার কিনা, সেটা আমাদেরকে বিবেচনা করতে হবে। তারপর হচ্ছে 2 নাম্বার, প্রতিটি কক্ষের কাজ অনুযায়ী আসবাবপত্র সাজাতে হয়। আচ্ছা, ধরো তো তোমার পড়ার টেবিলটা কোথায় থাকবে? তোমার রুমের ভিতর। হ্যাঁ, পড়ার রুমের ভিতর। তাহলে বসার ঘরে যেমন অতিথিদের জন্য বসার সোফা থাকা জরুরি, শোবার ঘরে হচ্ছে খাট, আলমারি, তারপর হচ্ছে খাবার ঘরে ডাইনিং টেবিল, চেয়ার সংস্থাপন করতে হবে। মানে আলাদা রুমের যে কাজ, যে রুমের যে কাজ, সেই অনুযায়ী আসবাবপত্রগুলো আমরা ওখানে রাখবো। অনেক সময় দেখা যায় কাজের অসুবিধা করে, দেখতে ভালো লাগবে চিন্তা করে আসবাব সাজানো হয়েছে। অনেক সময় দেখা যায় যে কি, আমরা আমাদের কাজের অসুবিধা করেও কিন্তু আমাদের দেখতে মনে হচ্ছে যে এটা এখানে বসালে সুন্দর হবে, ওইটা চিন্তা করে আমরা আসবাবপত্র কি করি? রেখে দিই। এটা কাজের মানে গৃহের সৌন্দর্য কিন্তু বাড়ায় না। আসবাবের এরকম ত্রুটিপূর্ণ বিন্যাসে সময় ও শক্তি বেশি খরচ হয়। মানে আসবাবের যদি এরকম ত্রুটিপূর্ণ বিন্যাস হয়, তখন কিন্তু আমাদের সবকিছু কিন্তু আবার গোছাতেও হয়। তাহলে আমরা যদি ঠিক জায়গায় এগুলা না রাখি, দেখা যাবে যে আমাদের কাজ করার সময় সময়টা এবং শক্তিটা বেশি দরকার হচ্ছে। যেমন হচ্ছে পড়ার টেবিলের অনেক দূরে বইয়ের থাক। আসবাবপত্র এমন ভাবে সাজাতে হবে যেন চলাচলে অসুবিধা না হয়। আমরা যখন আসবাবপত্র সাজাবো, তাতে যাতে তোমার চলাচলে কোনো অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, তাই না? আমরা যাতে বাসার মধ্যে ঠিক মতো চলাফেরা করতে পারি, কেউ যাতে হুচট খেয়ে আবার পড়ে না যায়, ধাক্কা খায়। ফার্নিচারের সাথে কিন্তু, তোমার আসবাবপত্রের সাথে কিন্তু ধাক্কা খেলে কিন্তু অনেক ব্যথা লাগে, তাই না? লাগে ইয়েস তো? মিস। হ্যাঁ, এটা শীতকালে হলে আরো বেশি লাগে। তাহলে যাদের আরো বেশি খেয়াল রাখতে হবে কখন? যখন তোমার বাসায় শিশু থাকবে, তোমার ভাই বোন আছে, ছোট ভাই বোন আছে, আবার হচ্ছে তোমার দাদা দাদিরা আছে, এরকম কেউ থাকলে বাসায়, এটা আর একটু খেয়াল রাখতে হবে যাতে হাঁটা চলার সুবিধা হয়। এরপরে আরেকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে তোমার
যে কাজের জন্য আসবাবটি সাজানো হচ্ছে সেই কাজটি যেন আরামদায়ক ভাবে সম্পন্ন করা যায়। যেমন হচ্ছে আমরা যদি পড়ার টেবিলটা রাখি সেটা যেন আমরা উজ্জ্বল আলো মানে লাইটের নিচে রাখি, এবং রান্নাঘরের জায়গায় যাতে আমরা একটা উজ্জ্বল আলো ব্যবহার করি, মানে আমাদের কাজে যাতে অসুবিধা না হয় এবং আমরা আরামদায়ক পাই। পড়ার টেবিল এমন জায়গায় থাকবে যেন যথেষ্ট আলো বাতাস পাওয়া যায়। কাজের স্থানে উপযুক্ত আলো বাতাসের ব্যবস্থা থাকলে কাজের ইচ্ছা ও মনোযোগ বাড়ে। তাহলে কি তোমাদের পড়ার টেবিলটা কোথায় রাখতে হবে যাতে তোমরা পড়াশোনায় মনোযোগী হও? কোথায় রাখতে হবে বলো তো, বলতে পারছো? হ্যালো, মিস আপনার সাউন্ড বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না? আচ্ছা দাঁড়াও। এখন শুনতেছো? ইয়েস মিস। আচ্ছা, তাহলে তোমাদের পড়ার টেবিলটা কোথায় রাখতে হবে বললাম? বুঝতে পারছো এখন? এমন জায়গায় রাখতে হবে যেখানে যথেষ্ট আলো ও বাতাস পাওয়া যায়। হ্যাঁ, তাহলে আমরা যদি আমাদের টেবিলটা যেখানে আলো বাতাস পাওয়া যায় ওইখানে রাখি তাহলে আমাদের সবার কি হবে, পড়ালেখায় মন বসবে এবং আমরা ভালো মন করে বসবে। পড়ালেখা করতে পারবো, সবাই ভালো রেজাল্ট করতে পারবো। এরপরে আসছে বড় আকারে আসবাব সংস্থাপনের জন্য কি করতে হবে, বড় দেয়াল প্রয়োজন। আমরা যদি বড় আকারে আসবাব রাখতে চাই, যেমন ধরো একটা হচ্ছে তুমি তোমার ঘরকে কল্পনা করতে পারো, সেখানে যদি আমরা একটা আলমারি বসাতে চাই তাহলে আলমারিতেও সবার নিশ্চয় বড় হয়, তাহলে সেটার জন্য কি হবে, বড় দেয়ালের প্রয়োজন হয়। প্রত্যেক আসবাবের সামনে ব্যবহারের সুবিধার জন্য পর্যাপ্ত জায়গা রাখলে ভালো হবে। আমরা মানে আঁটাআঁটি করে যদি আসবাবপত্র মানে বাসা যদি বড় হয়, আঁটাআঁটি করে আসবাবপত্র না রেখে এভাবে আমরা আসবাবপত্র রাখবো যাতে হচ্ছে আমাদের জায়গাগুলোর সামনে চলাচলে সুবিধা হয়। তারপর হচ্ছে জানালা খোলার, ধরো জানালাকে হাইট করে যাতে আমরা কোনো আসবাবপত্র না রাখি সেদিকেও লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের বাসায় পর্যাপ্ত আলো বাতাস থাকে। এরপরে আসছে তোমার আসবাব সংস্থাপনের শিল্পনীতি অনুসরণ করতে হবে। আসবাবের আকার আকৃতির সাথে কক্ষের আকার আকৃতির সম্পর্ক অত্যন্ত বেশি। ছোট করে অতিরিক্ত আসবাব করে সৌন্দর্য নষ্ট করে। মানে হচ্ছে আমরা একটা আসবাব যখন আমরা ফার্নিচার গুলা তোমার রুমে সেট করব তখন আমাদের খেয়াল রাখতে হবে যে কোন রুমে কিরকম ফার্নিচার রাখবো। ছোট করে তোমার যদি বেশি ফার্নিচার রাখি তাহলে সেটা ঘরের সৌন্দর্য নষ্ট করবে। আবার যদি বড় ঘরে তোমার ছোট ফার্নিচার রাখো তখন সেগুলো দেখতে ভালো লাগবে না। তাহলে ওইভাবে আমাদের সেট করতে হবে যাতে আমাদের বাসার সৌন্দর্যটা মানে অল্প পরিমাণের মধ্যেও যাতে ফুটে ওঠে। এরপরের লক্ষ্যটা হচ্ছে জায়গার অভাবে বর্তমানে বহুমুখী আসবাব ব্যবহারের প্রবণতা বাড়ছে। একটি বহুমুখী আসবাব দিয়ে একাধিক প্রয়োজন মেটানো যায়। বহুমুখী মানে কি, ধরো আমরা একটা জিনিস নিলাম যেখানে হচ্ছে তোমার এটা একসাথে সোফার কাজও করবে, আবার এটা হচ্ছে তুমি শোয়ার কাজও করতে পারো। এটা আমার মানে জায়গাও সেভ হবে, আবার আমার ঘরের সৌন্দর্য তোমার বাড়াবে, আবার কম ফার্নিচারের মধ্যেও হয়ে যাবে। যেমন ধর হচ্ছে সোফার পেছনের অংশ সমান করে খাট এবং নিচে ভেতরের অংশ সংরক্ষণ একক হিসেবে ব্যবহার করা যায়। সোফার পেছনের অংশ যদি সমান করে রাখি আমরা, সেটা আমরা খাট হিসেবেও ব্যবহার করতে পারি। আবার হচ্ছে তোমার এর নিচে যদি কোনো ধরো বক্স সিস্টেম সোফা হয় ওইখানে নিচে কিছু আমরা সংরক্ষণ করেও রাখতে পারি। চিত্রে এই ছবিগুলা দেখানো হচ্ছে যেহেতু বাসগৃহে জায়গার অভাব দিন দিন বেড়ে চলছে, তাই আসবাব সংস্থাপনে জায়গা সুষ্ঠু ব্যবহারের দিকে খুব বেশি নজর দেওয়া প্রয়োজন। আমরা জানি আমাদের এখানে তোমার শহরে এলাকায় জায়গার অনেক সংকীর্ণতা, তাই না? শহরে দেখবা যে অনেক ছোট ছোট বাসা কিন্তু আসবাবপত্র বেশি, আমাদের মানুষজন আমরা বেশি। সেক্ষেত্রে দেখা যায় যে তোমার যদি আমরা একসাথে একটা জিনিসকে মানে দুইটা পারপোসে ইউজ করতে পারি তাহলে সেটা আমাদের বাসগৃহের জন্য তোমার সংস্থাপন করতে, ফার্নিচার গুলো সংস্থাপন করতে একটি জরুরি ভূমিকা রাখতে পারে। তাহলে এখানে দেখো কিছু জিনিস কিভাবে রাখা হয়েছে, কিভাবে রাখলে সৌন্দর্যটা বাড়ে, আরাম ও কাজ অনুযায়ী আসবাবপত্র সাজাতে হয়। দেখছো না, একটা জানালার পাশে তোমার খাটটা বিছানো হয়েছে, তারপর এখানে একটা তোমার ছোট ফার্নিচার রয়েছে কাপড় রাখার জন্য, এদিকে আবার উপযুক্ত আলো বাতাসের কাজে মনোযোগ দেওয়ার জন্য যে বললাম
এটা হচ্ছে বইয়ের আলমারি, বইয়ের টেবিল তোমার জানালার সাথে থাকলে কি হয়, ভালো হয়, তুমি পরিবেশ দেখে দেখে প্রকৃতি দেখে দেখে পড়তে পারবা। এরপর হচ্ছে বহুমুখী আসবাব দিয়ে একাধিক প্রয়োজন মেটানো, এই যে এই জিনিসগুলো তোমার সোফা, আবার সোফাটাকে কি করা যায়, তোমার খোলা যায়, তাই না? প্রথম ছবিতে সোফা দেখছো? হ্যালো? ইয়েস মিস। হ্যাঁ, তারপরের ছবিতে কি আবার সোফাটাকে খুলে কি করছে, খাট বানাইছে না? ইয়েস মিস। হ্যাঁ, এরপরের ছবিতে দেখা যাচ্ছে কি, মানে ওই যে সোফার অংশটাকে উঠিয়ে ওইখানে তুমি চাইলে অনেক কিছু রাখতে পারো, তোমার সাজানি গোছানিও ঢুকে রাখতে পারো, তাই ওইখানে কি তোমার সাজানি রাখবা সোফার নিচে? হ্যাঁ, কি রাখবা? আমি সামনে অন্যান্য জিনিসপত্র রাখবো আর কি। হ্যাঁ ঠিক আছে, যেগুলো হচ্ছে তুমি কাটাছেঁড়া করবা, ফুল বানাবা, তোমার আম্মু বকা দেবে, সেই জিনিসগুলো ওখানে রাখবা, তাই না? আচ্ছা ঠিক ইয়েস আছে, মিস। just আমি করছি। এই যে এগুলা হচ্ছে আমাদের বহুমুখী আসবাবপত্র, যেগুলো হচ্ছে আমরা একাধিক প্রয়োজন মেটাতে পারি। এখানে একটা কাজ আছে, আসবাবপত্র সংস্থাপনের সচরাচর যে ত্রুটিগুলো চোখে পড়ে তার তালিকা করো। কাজ 2, আসবাব সংস্থাপনে তুমি কোন কোন বিষয় বিবেচনা করবে, গুরুত্ব অনুসারে সাজাও। আচ্ছা, হোমওয়ার্কটা তোমাদেরকে আমি ইয়াতে দিয়ে দিব, তাই ইয়া কি বলে, অ্যাপসে দিয়ে দিব, নির্দিষ্ট সময়ে জমা দিও, কেমন? হোমওয়ার্ক করিও, কম ওকে বেশি মিস। পারো হোমওয়ার্ক গুলা করিও। তোমাদের ওকে কোনো মিস। কোয়েশ্চেন আছে? নো মিস। আচ্ছা দেখো, এখানে আবার দেখি শিল্পনীতি কি কি আছে, দেখি বলো কয়টি শিল্পনীতি আছে তাহলে, কয়টি শিল্পনীতি আছে? স্ক্রিনে দেখছো তোমরা? ইয়েস মিস। মিস মিস পাচ্ছি। দেখতেছি। হ্যাঁ বলো। সমানুপাত, ভারসাম্য, মিল, ছন্দ, ছন্দ ও প্রাধান্য। হ্যাঁ, সমানুপাতটা কি তাহলে? একটার সাথে একটা যাতে সমান অনুপাতে হয়, মানে একটার সাথে আকার আকৃতি, আর একটি অংশের সাথে আরেকটি অংশের আকার আকৃতি ও অনুপাতে সামঞ্জস্য থাকাই হচ্ছে তোমার কি, সমানুপাত। আমরা যদি চেয়ারটাকে বানাতে যাই, একটা হ্যান্ডেল ছোট করলাম আবার একটা হ্যান্ডেল বড় করলাম, সেরকম না, দুটাই তোমার সমান অনুপাতে বানাতে হবে। এরপরে রয়েছে হচ্ছে ভারসাম্য করা। একটি মানে তোমার হচ্ছে ভারসাম্য নীতি, যখন কোনো কিছু বানাতে যায় বা কোনো কিছু আমরা খেলতে যাচ্ছি, একটা ঢেকির মতো যদি খেলনা হয়, সেখানে দুই পাশে তোমার একই ওজনের মানুষ বসে সেটাকে চালিয়ে নেওয়া হচ্ছে, খেলনাটাকে তোমার ঢেকিটাকে চালিয়ে নেওয়া হচ্ছে ভারসাম্য, এটাকে ভারসাম্য নীতি বলে। এরপর হচ্ছে মিল। আমরা যখন কোনো ঘরে প্রবেশ করি, সেখানে দেয়াল থেকে শুরু করে সব জিনিস তোমার, তোমার যেমন ধরো একটা দেওয়ালের কালার যদি তোমার সেখানে ক্রিম কালার হয়, তুমি যদি পর্দা লাগালা অন্য কালার, মানে পর্দাও যদি ক্রিম কালার লাগাও তখন সেটা সুন্দর লাগবে না। ক্রিমের উপর যদি তুমি ব্ল্যাক কালার লাগাও, মানে ডিপ কালার লাগাও, তখন সেটা সুন্দর লাগবে। এই যে একটা সৌন্দর্য, মানে একটার সাথে আরেকটা তোমার সামঞ্জস্য রেখে, তোমার মিল রেখে করে, সমন্বয় করে, সেটাই হচ্ছে মিল। তারপর হচ্ছে ছন্দ। ছন্দ হচ্ছে কোন একটা ডিজাইনের মধ্যে তোমার যখন আমরা লক্ষ্য করি, চোখ রাখি, সেক্ষেত্রে যাতে আমাদের চোখগুলো কোনো কিছুতে বাধাপ্রাপ্ত না হয় সেদিকে লক্ষ্য রাখা। তারপর হচ্ছে প্রাধান্য। প্রাধান্যটা হচ্ছে তোমার কোনো কিছু যখন শিল্প তৈরির সময় কোনো একটি অংশকে অন্য অংশের তুলনায় বেশি গুরুত্ব দেওয়া হয়, সেটি মানে আমরা যদি হালকা কিছু ফুলের মধ্যে একটি গাঢ় ফুল রাখি, তাহলে সেটি একটা গাঢ় ফুলকে প্রাধান্য দেওয়া হচ্ছে, তাই না? ইয়েস মিস। এরপরে তো পড়লাম আসবাবপত্র, আমাদের বাসায় আসবাবপত্র কেমন থাকলে ভালো হবে, যদি আমরা প্রয়োজনের চেয়ে যদি কোনো আসবাবপত্র আমাদের দরকার না হয়, তাহলে সেটা আমাদের রাখার দরকার নাই, সেটা ঘরের সৌন্দর্যকে নষ্ট করে, হাঁটা চলার সুবিধা করে, তারপর হচ্ছে আলো বাতাস প্রবেশে বাধা দেয়। এরপরে আছে তোমার কক্ষ অনুযায়ী আসবাবপত্র সাজানো, মানে যে কক্ষে যে আসবাবপত্রটা রাখা হয় সে কক্ষে সেটা রাখা, সেটা হচ্ছে একটা সামঞ্জস্যতা।
এরপর হচ্ছে তোমার আসবাবপত্র সাজাতে হবে এমন ভাবে যাতে অসুবিধা না হয়, চলাচলে অসুবিধা না হয়, কেউ যাতে ব্যথা না পায়। এরপরে হচ্ছে তোমার আমরা যখন কোনো কাজের জন্য যে আসবাবপত্রটি রাখি সেটা তোমার যথাসাধ্য আলোর নিচে রাখা, যাতে আমাদের কাজটাতে মনোযোগ বসে এবং কাজটা আমাদের আরো কাজটা করতে আমাদের যাতে মনোযোগ এবং ইচ্ছা দুটোটাই বাড়িয়ে দেয়। তারপর হচ্ছে বড় আকারের আসবাব জন্য বড় দেওয়ালটা প্রয়োজন। আমরা যদি আলমারিটা ছোট দেওয়ালে রাখি তখন আমাদের মানে তোমার ছোট দেওয়াল থেকে আলমারিটা বের হয়ে যাবে। এই যে এগুলা হচ্ছে আমাদের সবকিছু যথাস্থানে আসবাবপত্র সংস্থাপনের তোমার কিছু নীতি। তাহলে তোমাদের আজকে ক্লাসটা এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা পার্ট 4টা করব, তাই না? ইয়েস মিস। Yes, ভালো থাকবে কেমন? ওকে miss. মিস। হাফেজ। আসসালামু আলাইকুম মিস।